আরে সাধু বাবা, আপনি কখন এলেন? বসুন বসুন, আমি আপনার জন্য একটু জল বাতাসার ব্যবস্থা করি। আপনি কিন্তু চলে যাবেন না, অপেক্ষা করুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। আগে বাতাসাটা মুখে দিন, তাহলে শরীরে বল পাবেন। তারপর জলটা খেয়ে নিন, তাহলে দেখবেন শরীরে আর কোনো ক্লান্তি নেই। তোমার নাম কি মা? তুমি কি এখানেই থাকো? আমার নাম পদ্ম। আমি এই বাড়িতেই ঠাকমার সঙ্গে থাকি। কি করো তুমি? আমি আমি তো অনেক কাজ করি। পাঠশালায় পড়ি, ঘরদোর পরিষ্কার করি, ঠাকমার হাতে হাতে রান্নার জোগাড় করে দিই। ঠাকমা ফুল তুলে আনলে মালা গেঁথে দিই। ঠাকমা তো এখন আর চোখে ভালো দেখে না, তাই সূচে সুতো পরাতে পারে না, মালাও গাঁথতে পারে না, তাই আমিই করে দিই। ঠাকমা সেই মালা বাজারে বিক্রি করে, রাজবাড়িতেও দিয়ে আসে। পদ্মর চেহারাটি বেশ ছিপছিপে, লম্বা গড়ন, শক্তপোক্ত হাত পা আর চোখ দুটি বুদ্ধিতে ঝলমল। দেখে ভালো লাগলো রাজার, তাই মনে মনে ঠিক করলেন পরদিন আবার অন্য একটি ছদ্মবেশ ধরে মেয়েটির সাথে দেখা করবে। তাই তিনি সবজিওয়ালার ছদ্মবেশে আবার গেলেন। বলছি মা, আমায় একটু জল খাওয়াতে পারবে গো? আমি খুব ক্লান্ত। হ্যাঁ গো হ্যাঁ, দাঁড়াও, এক্ষুনি আনছি। তুমি আমাকে জল বাতাসা দিয়ে আমার খুব উপকার করলে মা। তা তুমি কি করো মা? আমি তো বাড়ির সব কাজ করি, সাথে পাঠশালায় যাই, ঠাকমার হাতে হাতে সাহায্য করে দিই। বাড়ির সব কাজই আমি পারি। মা, তুমি তো পাঠশালে আঁক কষো, তা আমি অনেক সমস্যায় পড়েছি, সমাধান করে দাও দেখি। কি সমস্যা শুনি? আজ আমি হাটে এসেছিলাম পটলের ঝুড়ি নিয়ে। তা একটা লোক আমার কাছে 6 আনায় পটল চাইলো। আমি দিলুম পটল। তার কাছে তো পয়সা ছিল না, তাই সে আমাকে এক ঝুড়ি হিংচে শাক দিল। কিন্তু সেই এক ঝুড়ি শাকের দাম, মা, আমার মনে হয় অন্তত 10 আনা। কিন্তু সে আমার কাছে আর পয়সা চায়নি, আমিও তাকে দিইনি। আমার কি তাকে 4 আনা পয়সা কি ফেরত দেওয়া উচিত ছিল? নিশ্চয়ই দেওয়া উচিত ছিল, না হলে তো তুমি তাকে ঠকালে। আমার গুরুমশাই বলে দিয়েছেন, কখনো কাউকে ঠকাতে নেই। তাহলে এখন কি করব? ফিরতি হাটে তাকে পয়সা ফেরত দিয়ে দেবে। সে তো আমার চেনা মানুষ নয় মা, তাকে আমি কিভাবে খুঁজে পাবো? আচ্ছা, তোমার মনে আছে তার কাঁধে লাল ডুরির গামছা ছিল নাকি সবুজ ডুরির? যতদূর মনে পড়ছে, লাল ডুরির গামছাতেই পটলগুলো বাঁধলো। তাহলে আর চিন্তা নেই, সে লোক নিশ্চয়ই নিঝুমপুরের, নদীর পশ্চিম পাড়ের ব্যাপারী। ওদিক থেকে যেসব নৌকো আসবে সেদিকে খেয়াল রেখো, তাহলেই ঠিক খুঁজে পাবে। বাঁচালে মা, বড় চিন্তায় ছিলাম, কিন্তু তুমি এত সব কি করে জানলে? আসলে আমি তো আমার কাজকর্ম সেরে হাটে মাঠে ঘুরি, সারা দিন কত লোকের সাথে কথা বলি, তাদের সুখ দুঃখের খবর নিই। কোন গ্রামে কি ফসল হয়, কোন নদীতে কি মাছ পাওয়া যায়, সব আমি জানি। রাজা বিক্রম মল্লের মনে হলো এতদিনে হয়তোবা তিনি ঠিকঠাক মানুষের সন্ধান পেয়েছেন, কিন্তু শুধু এটুকুতেই কি হবে? না, মেয়েটির সম্বন্ধে আরও একটু খোঁজখবর নেওয়া দরকার। তাই মাঝে মাঝেই নানা রকম ছদ্মবেশে পদ্মদের কুটিরের আশেপাশে ঘোরাফেরা করতে লাগলেন। ততদিনে গ্রীষ্ম কেটে বর্ষা এসে পড়েছে, নদীর জল বেড়েছে, স্রোতও খুব। একদিন একটি ছোট ছেলে জলে স্নান করতে নেমে আর একটু হলে ভেসে যাচ্ছিল। পাড়ের লোকেরা ভয়ে গেল গেল করে চিৎকার করছে। কোথা থেকে পদ্ম ছুটে এসে নদীতে ঝাঁপিয়ে পড়ে, সেই ছেলেকে টেনে ডাঙায় তুলে নিয়ে এলো। ইনি হলেন পদ্মের ঠাকমা, যার সাথে রাজামশাইয়ের ইতিমধ্যেই আলাপ পরিচয় হয়ে গিয়েছে। রাজামশাই ঠাকমার থেকে জানতে পারলেন যে, জানো বাচ্চা, গত পরশু
পাড়ার লোকেদের মধ্যে এমন ঝগড়া বেঁধেছিল যে কি বলবো তোমায়। পদ্ম গিয়ে ওদের মধ্যে কি সব মিটমাট করে দিল যে কারুর উপর রাগ থাকলো নে গো। মেয়েটা আমার ভারী মিষ্টি। কোথাও রোগ ব্যাধি হয়েছে খবর পেলে পদ্ম আবার বন্ধু বান্ধব জুটিয়ে নিয়ে রোগীর সেবাও করতে চলে যায়। নাতনির মনটা আমার সোনায় মোড়া। কার হাতে যে গিয়ে পড়বে সেই চিন্তায় বাঁচি না বাছা। রাজামশাইয়ের মনে হলো আর দেরি করা ঠিক হবে না। তাই একদিন তিনি পদ্ম আর ঠাকুমাকে নিয়ে এলেন রাজবাড়িতে। পদ্মকে দেখে রানীমার ভারী পছন্দ হলো। মন্ত্রীর বিষয়টা একেবারেই ভালো লাগলো না। সে ভাবল কোথাকার কোন এক বুড়ি ফুলওয়ালির নাতনি, সে কিনা হবে পলাশপুরের রাজা। কিন্তু মন্ত্রীর কথায় মোটেই কান দিলেন না রাজা। পদ্মর শিক্ষা শুরু হলো। বড় বড় পণ্ডিতেরা এসে নানা রকম শাস্ত্র শিক্ষা দিতে লাগলেন। সেনাপতি শেখালেন অস্ত্রবিদ্যা, রাজা নিজে তাকে রাজকার্য শেখালেন। 5 বছর লাগলো পদ্মার শিক্ষা সম্পূর্ণ হতে। তারপর তার হাতে পলাশপুরের রাজ্যভার দিয়ে রাজা, রানী আর মন্ত্রী বেরিয়ে পড়লেন দেশ ভ্রমণে। বিশাল এক ময়ূরপঙ্খী নিয়ে দেশে দেশে ঘুরে বেড়ালেন তারা। দেখলেন কত পাহাড় পর্বত, নদী, উপত্যকা, কত মানুষের সঙ্গে আলাপ হলো, কত নতুন জিনিস জানলেন, শিখলেন। এমনি করে কেটে গেল 5টি বছর। তারপর একদিন তারা ঠিক করলেন এবার দেশে ফেরার সময় হয়েছে। মাঝরাতে তাদের ময়ূরপঙ্খী এসে লাগলো পলাশপুরের ঘাটে। তারা যে ফিরছেন ইচ্ছে করেই কাউকে জানাননি রাজামশাই। ভোরের আলো ফুটলে চুপচাপ 3 জনে নামলেন ঘাটে। নেমে তো তারা অবাক, এ কি পলাশপুরের ঘাট, নাকি নৌকা এসে থেমেছে অন্য কোনো রাজ্যে? এ কি, এ আমরা কোথায় চলে এলাম মহারাজ? এ যে একেবারে অবিকল পলাশপুরের মতন লাগছে। এ কি পলাশপুরের ঘাট, নাকি নৌকা এসে থেমেছে অন্য কোনো রাজ্যে? নদীর ঘাটে বাঁধা সার পসরা বোঝাই বজরা। ভোরবেলাতেই নৌকার পাল তুলে দিয়ে বণিকেরা বেরিয়ে পড়েছে বাণিজ্যে। তাদের ঝলমল পোশাক, মাঝি মল্লাদের মুখে খুশির হাসি। ঘাটের পথ দিয়ে কিছুটা এগাতেই চোখে পড়ল রাজপথের 2 পাশে নানা রকম ফুল আর ফলের গাছ দিয়ে সুন্দর করে সাজানো। একটু দূরেই বিশাল এক অতিথিশালা। বিদেশি অতিথিদের জন্য সেখানে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা। তারাও যেন বিদেশি মানুষ। এমন ভান করে রাজা তখন একটা ঘোড়ার গাড়িতে উঠলেন রানী আর মন্ত্রীকে নিয়ে। গাড়ি চালাচ্ছে পলাশপুরের ভেতর দিয়ে। এসব কি দেখছি মহারাজ? নদীর ওপর সেতু তৈরি হয়ে গিয়েছে। এপারের মানুষ অনায়াসে ওপারে যাতায়াত করছে। গ্রামে গ্রামে বড় চিকিৎসা কেন্দ্র, যেখানে কবিরাজরা ওষুধপত্র নিয়ে বসে আছেন। ছোটদের জন্য এখন আর শুধু পাঠশালা নয়, রয়েছে নৃত্য, গীত, শিক্ষার ব্যবস্থাও। গ্রামে শহরে নানা জায়গায় রাস্তাঘাট বড় বড় সুন্দর মূর্তি আর ছবি দিয়ে সাজানো। ছোট থেকে বড় সবার পরনে ধপধপে পোশাক, আর স্বাস্থ্য যেন ঝলমল করছে। এ কি দেখছি? এ যে এক আলাদা পলাশপুর দেখছি আমি। এমন সুন্দরভাবে রাজ্য কে সাজালো? রাজকন্যা, রাজপুত্র, কিছু বলো তোমরা। এই সবই হলো পদ্মরানীর কীর্তি। পদ্মই এসব কিছু করেছে। মোটেই না, গ্রামে গ্রামে চিকিৎসার ব্যবস্থা করেছেন বড় রাজকুমার। বড় রাজকন্যা সুগতা দিদি ছবি এঁকে আর মূর্তি তৈরি করে পলাশপুরকে সাজিয়েছেন। মেজ রাজকন্যা সুমেধা দিদি নদীর ওপর বাঁধ তৈরি করেছেন, সেতু বানিয়েছেন। আর ছোট রাজপুত্র সূর্য মল্ল পলাশপুরের সব ছোট ছেলে মেয়েদের নাচ গান শেখার ব্যবস্থা করেছেন।
আমি শুধু রাজকার্য সামলিয়েছি আর দেখেছি সব কিছু যাতে ঠিকঠাক হয়। তুমি একদম ঠিক বলেছ মা। তুমি একদম রাজার মতো উপযুক্ত কাজটি করেছো। কি বলেন মন্ত্রী মশাই? আমি হার স্বীকার করছি রানীমা। এক থালা ক্ষীরের মালপো রাজামশাই একলাই খাবেন, আমি মোটেই ভাগ চাইব না। Thanks for watching the video. Don't forget to subscribe for more exciting stories.